যুদ্ধক্ষেত্র নিস্তব্ধ, চারিদিকে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ, রক্ত আর মৃত্যুর গন্ধ। সাগর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এত কিছু ঘটে যাওয়ার পরও তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসল শত্রু কে? ঠিক তখনই শ্বেতনাগিনী ধীরে ধীরে সামনে এগিয়ে এলেন। তার মুখে ছিল উদ্বেগ, চোখে এক অদ্ভুত দ্বিধা। সাগর, এমন একটা সত্য আছে যেটা জানার পর তোর জীবন আর আগের মতো থাকবে না। সাগর কাঁপা গলায় বলল, আমি আর অন্ধকারে থাকতে চাই না, সত্যটা বলুন। শ্বেতনাগিনী কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, এই অভিশাপ, এই রক্তপাত, সব কিছুর পেছনে কে আছে জানো? হঠাৎ প্রবল বিস্ফোরণের শব্দে পুরো ভূমি কেঁপে উঠল। এক ঝলক কালো শক্তি ছুটে এলো, শ্বেতনাগিনীকে আঘাত করল। তিনি কয়েক হাত দূরে ছিটকে পড়লেন। তার ঠোঁট থেকে রক্ত ঝরে পড়তে লাগলো, যেন অদৃশ্য শক্তি তাকে সত্য উচ্চারণ করতেই দিচ্ছে না। চারিদিকে তখন ভেসে উঠল এক শীতল ভয়ঙ্কর হাসি, হা 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 হা। অন্ধকার ভেদ করে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো রুদ্র। তার চোখে কোনো অনুশোচনা নেই, শুধু আছে অহংকার। সে শ্বেতনাগিনীর দিকে তাকিয়ে মুচকি এসে বলল, সত্যিটা ওর মুখে শুনে কী হবে? আজ আমি নিজেই বলবো সব। রুদ্র ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে এলো। জানিস সাগর, আমি কখনো কারোর জন্য বাঁচিনি, আমি শুধু নিজের জন্য বেঁচেছি। এই পৃথিবীতে একজনই রাজ করবে, আর সে আমি। সে মুঠি শক্ত করল। ক্ষমতা, সর্বশক্তি, অমরত্ব, এগুলো পাওয়ার জন্য আমি নাগরাজের সঙ্গে হাত মিলিয়েছিলাম, কারণ আমি জানতাম একা কেউই এই শক্তি অর্জন করতে পারবে না। তাই আমরা একসঙ্গে এই অভিশাপের সূচনা করি। রুদ্রের ঠোঁটে আবারও সেই রহস্যময় হাসি ফুটে উঠল। তোকে বন্ধু বলেছি, পাশে থেকেছি, তোর সঙ্গে যুদ্ধ করেছি, কারণ তুই ছিলি আমার সবচেয়ে দরকারি অস্ত্র। তুই বুঝতেই পারিসনি, তোর প্রতিটি পদক্ষেপ আমাকে আমার লক্ষ্যের দিকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে। এক দৃষ্টিতে সে সাগরের দিকে তাকিয়ে বলল, তুই ভাবছিস আমি নাগরাজের অনুগত? ভুল। নাগরাজও ভেবেছে সে আমাকে ব্যবহার করেছে, অথচ শেষ পর্যন্ত আমি কাউকেই ভাগ দেব না, নাগরাজকেও না। রুদ্রের কণ্ঠ আরও ঠান্ডা হয়ে উঠল। আমার লক্ষ্য সবসময় একটাই ছিল, আমি একাই এই পৃথিবীতে রাজ করব। সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত অস্তিত্ব, সব কিছু শুধুমাত্র অধিকার আমার হবে। আমার সামনে কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে না। নাগরাজ, মানুষ, নাগবংশ, কেউ না। সে অট্টহাসিতে ফেটে পড়ল। তাই বলছি সাগর, আজ পর্যন্ত তুই যে যুদ্ধ লড়েছিস সেটা শুধু ছিল শুরু। আসল যুদ্ধ এখন শুরু হবে, আর সেই যুদ্ধে আমার সামনে দাঁড়িয়ে বাঁচার ক্ষমতা কারণ নেই। রুদ্রের মুখে সত্যি শুনে যেন সাগর হোসেন পাথর হয়ে গেল। যে মানুষটিকে সে এতক্ষণ ধরে নিজের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী মনে করেছিল, সেই মানুষই এত ভয়ঙ্কর অভিশাপের সূচনা করেছে। মন্দিরের ভেতরে বজ্রপাতের মতো শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। নাগরাজ ধীরে ধীরে তার বিশাল ফণা তুলে কক্ষে প্রবেশ করলো। সে অট্টহাসি দিয়ে বলল, দেখলে মানুষ, তোমরা একে অপরকে কখনোই বিশ্বাস করতে পারো না। তোমাদের লোভই আমার সবচেয়ে বড় শক্তি। রুদ্র এই মুহূর্তে ভয় পেয়ে গেল এবং সে নাগরাজকে বলল, আমি আমার কথা রেখেছি, এবার আমাকে শক্তি দাও, যা দিয়ে আমি পুরো পৃথিবী শাসন করতে পারি। নাগরাজ কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, লোভী মানুষ কখনোই পুরস্কার পায় না, তারা শুধু ব্যবহৃত হয়। কথা শেষ হতেই নাগরাজের লেজ বিদ্যুৎ গতিতে ছুটে এলো। রুদ্র কিছু বুঝে ওঠার আগেই বিশাল আঘাতে মন্দিরের কোণে ছুটকে পড়ল। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। সে অবিশ্বাসের চোখে নাগরাজের দিকে তাকিয়ে রইল। তুমি তুমি আমার সাথে প্রতারণা করলে? নাগরাজ গর্জে উঠল। যে নিজের সঙ্গে, নিজের জাতির সঙ্গে প্রতারণা করতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, সে আমারও বিশ্বাসের যোগ্য না। সাগর সুযোগ বুঝে ভাঙা স্তম্ভের পাশে পড়ে থাকা একটি প্রাচীন বর্শা তুলে নিল। বর্শাটির গায়ে অদ্ভুত লিপি খোদাই করা। শ্বেতনাগিনী বলল, ওটা সাধারণ অস্ত্র নয়, 1000 বছর আগে নাগরক্ষারা ওই বর্শা দিয়ে অশুভ শক্তিকে দুর্বল করত। সাগর বর্শাটি শক্ত করে ধরতেই সেটি থেকে নীল আলো ছড়াতে শুরু করল। ঠিক তখনই পুরো মন্দির কেঁপে উঠল। ছাদের বিশাল একটি অংশ ভেঙে পড়ল, পাথরের নিচে চাপা পড়ল কয়েকটি কালো সাপ। চারিদিকে ধুলোয় কিছু দেখা যাচ্ছে না। এই সুযোগে নাগরাজ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সাগর চারিদিকে তাকালো, কোথাও নেই। হঠাৎ তার পেছনে নিঃশ্বাসের শব্দ শুনতে গেল।
সে ঘুরতেই দেখলো নাগরাজ ঠিক তার পেছনে। এক মুহূর্ত দেরি না করে সাগর বর্শা চালালো, কিন্তু নাগরাজ বজ্রগতিতে আঘাত এড়িয়ে গেল। তার বিষাক্ত দাঁত দিয়ে সাগরের কাঁধ ছুঁয়ে গেল। মুহূর্তের মধ্যেই সাগরের পুরো হাত অবশ হয়ে গেল। বর্শাটি হাত থেকে পড়ে গেল। রুদ্র দূর থেকে সবকিছু দেখছিল। তার বুকের ভেতর প্রথমবারের মতো অনুশোচনা জাগলো। সে বুঝতে পারলো যার জন্য সে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে সেই নাগরাজ কখনোই তাকে বাঁচিয়ে রাখবে না। কষ্ট করে উঠে দাঁড়িয়ে সে চিৎকার করে বলল, সাগর, বাম দিকের স্তম্ভের নিচে একটা গোপন পথ আছে, ওখানে যাও। নাগরাজ রাগে গর্জে উঠল, চুপ! এক আঘাতে আবার রুদ্রকে মাটিতে ফেলে দিল। সাগর শেষ শক্তি দিয়ে গড়িয়ে সেই স্তম্ভের কাছে পৌঁছালো। সত্যি সেখানে একটি সরু পথ রয়েছে। দরজাটি খুলতেই ভেতর থেকে তীব্র সোনালি আলো বেরিয়ে এলো। শ্বেতনাগিনী বিস্ময়ে বলল, এটা এটা তো রক্ষকদের গোপন কক্ষ। সাগর ভেতরে ঢুকে গেল। মাঝখানে একটি পাথরের সিংহাসন, সিংহাসনের ওপর রাখা একটি সোনালি বর্ম, আর তার পাশে পুরনো চিঠি। সাগর চিঠিটি খুলে পড়তে শুরু করলো। প্রথম লাইন পড়তেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেখানে লেখা ছিল, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তাহলে তুমি বুঝবে তুমি হলে শেষ রক্ষক, আর তোমার রক্তেই লুকিয়ে আছে নাগ সম্রাটের চিরতরে থামানোর শক্তি। সাগর হতবাক হয়ে চিঠির দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই ধাম! নাগরাজের গোপন কক্ষের দরজা ভেতরে ঢুকে পড়ল, আর তার রক্ত লাল চোখ এবার শুধু সাগরের ওপর স্থির। সে ধীরে ধীরে বলল, অবশেষে আমি তোমাকে খুঁজে পেলাম। গোপন কক্ষের বিশাল পাথরের দরজাটি এক বিকট শব্দে ভেঙে পড়ল। ধুলোয় মেঘে চারিদিক ঢেকে গেল। সেই ধুলোর ভেতর থেকে ধীরে ধীরে মাথা তুলল নাগরাজ। তার রক্তলাল চোখ দুটি সোজা সাগর হোসেনের দিকে স্থির। বিশাল ফণার ওপর থাকা মণিটি এবার আগের চেয়েও বেশি উজ্জ্বল। সাগর চিঠিটি শক্ত করে মুঠোয় চেপে ধরল। চিঠির পরের লাইনগুলো সে দ্রুত পড়তে লাগল। শেষ রক্ষক, তুমি যদি এই চিঠিটি পড়ো তাহলে তুমি বুঝবে সময় এসে গেছে। তোমার শরীরে এমন একটি রক্তধারা প্রবাহিত হচ্ছে যা হাজার বছর আগে রক্ষকদের শেষ বংশধরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। সেই শক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত নাগরাজকে পরাজিত করা সম্ভব নয়। সাগরের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে কখনো কল্পনাও করেনি তার নিজের জীবনের এই রহস্যের সঙ্গে জড়িত আছে। ঠিক তখনই নাগরাজ ধীরে ধীরে হাসল। অবশেষে তুমি জেনে গেলে সত্যিটি। সাগর বিস্মিত চোখে তাকালো। তুমি তুমি আগে থেকেই জানতে? অবশ্যই, সেই কারণেই তো আমি তোমাকে এখানে আসতে দিয়েছি। কথাটি শুনে সাগরের বুক কেঁপে উঠল। মানে? নাগরাজ গম্ভীর কণ্ঠে বলল, তুমি না এলে শেষ শিল কখনোই ভাঙত না। তোমার রক্ত ছিল এই দরজা খোলার শেষ চাবি। মুহূর্তের মধ্যে সাগরের মনে পড়ে গেল মন্দিরে ঢোকার সময় তার হাতে ছোট্ট একটি কাঁটা লেগেছিল। তখন কয়েক ফোঁটা রক্ত পড়ে পাথরের দরজায় পড়েছিল। সে বুঝতে পারল সেটা কোনো দুর্ঘটনা ছিল না, সবকিছু আগে থেকে পরিকল্পনা করা হয়েছিল। ঠিক তখনই মাটিতে পড়ে থাকা রুদ্র কষ্ট করে উঠে বসল। তার মুখে রক্ত, শরীর ক্ষতবিক্ষত। সে কাঁপা গলায় বলল, সাগর, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি শুধু ধন সম্পদ চেয়েছিলাম, জানতাম না ও আমাকে ব্যবহার করছে। সাগর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার মনে প্রচণ্ড রাগ, কিন্তু এই মুহূর্তে প্রতিশোধের সময় নয়। ঠিক তখনই শ্বেতনাগিনী সামনে এসে দাঁড়ালো। সাগর, চিঠিটি সম্পূর্ণ পড়ো, ওটার ভেতরেই শেষ উপায় লেখা আছে। সাগর আবার পড়তে শুরু করলো। রক্ষকের বর্ণ পড়ার আগে ৩টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষা ভয়, দ্বিতীয় পরীক্ষা লোভ, আর তৃতীয় পরীক্ষা ত্যাগ। যে এই ৩টি পরীক্ষায় সফল হবে কেবল সেই রক্ষকের শক্তি ধারণ করতে পারবে। চিঠির শেষ লাইন পড়তেই পুরো কক্ষ কেঁপে উঠল। সিংহাসনের পেছন দেওয়াল ধীরে ধীরে সরে যেতে লাগলো। ভেতর থেকে দেখা গেল ৩টি আলাদা দরজা। প্রথম দরজার উপরে আগুনের চিহ্ন, দ্বিতীয় দরজাটি সোনার মুকুট, তৃতীয় দরজাটি একটি রক্তলাল হাতের ছাপ। শ্বেতনাগিনী বলল, এই ৩টি পরীক্ষা একটিতেও ব্যর্থ হলে মৃত্যু নিশ্চিত। নাগরাজ অট্ট হাসি দিয়ে বলল, যাও মানুষ, আমি এখানে অপেক্ষা করছি, দেখি তোমার কত সাহস। সাগর গভীর নিঃশ্বাস নিল। সে জানত এই ৩টি দরজার ওপাশেই লুকিয়ে আছে তার ভাগ্য, আর হয়তো কাশীপুর গ্রামেরও। সে ধীরে ধীরে প্রথম দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই দরজাটি নিজে থেকেই খুলে গেল, আর ভেতরে শুধু আগুন, অন্তহীন আগুন। অন্তহীন আগুনের দিকে এগিয়ে গেল। কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল সাগর হোসেন। চারপাশে আগুনের শিখা উঠেছে, কিন্তু কোনো তাপ অনুভব করছে না। তবু বুকের ভেতর অজানা এক ভয় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। শ্বেতনাগিনীর কণ্ঠ ভেসে এলো, সাবধান সাগর, এটা সাধারণ আগুন নয়, এটা তোমার মনের ভয়কে বাস্তবে রূপ দেবে। যা দেখবে তার সব কিছু সত্যি হবে না। সাগর গভীর নিঃশ্বাস নিয়ে পা রাখলো সামনের দিকে। মুহূর্তের মধ্যে চারপাশের দৃশ্য বদলে গেল। সে আর মন্দিরে নেই, সে দাঁড়িয়ে আছে নিজের গ্রামের বাড়ির উঠোনে। চারিদিক মানুষের কান্না, উঠোনের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা একটি নিথর দেহ। সাগরের বুক ধক করে উঠল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে কাপড়টি সরাতেই তার হাত কেঁপে উঠল। নিথর হয়ে শুয়ে আছেন তার বাবা।
কয়েক কদম দূরে বসে আছেন তার মা, বুক চাপড়াচ্ছেন আর কাঁদছেন। সাগর, তুই যদি সেদিন বাড়ি ফিরতি তাহলে তোর বাবাকে বাঁচানো যেত। সাগরের চোখ ভিজে উঠল। সে জানে এটা মায়া, তবুও সেই কান্না সহ্য করা অসম্ভব। ঠিক তখনই আরেকটি কণ্ঠ শোনা গেল, সব ছেড়ে বাড়ি ফিরে আয়, এই যুদ্ধ তোর জন্য নয়। চারপাশের মানুষ একসঙ্গে বলতে শুরু করলো, ফিরে আয়, ফিরে আয়। সাগর দুই কান চেপে ধরল। না, এটা সত্যি নয়। সে চোখ বন্ধ করে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ আগুনের দেওয়াল ভেঙে গেল। সে আবার মন্দিরে ফিরে এলো। প্রথম পরীক্ষা শেষ, কিন্তু সময় নষ্ট করার সুযোগ নেই। দ্বিতীয় দরজাটি নিজে থেকেই খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই সাগরের চোখ ঝলসে গেল। অসংখ্য সোনার মুদ্রা, হীরা, মুক্তা, রত্ন আর সোনার মূর্তি। মাঝখানে একটি সোনালী সিংহাসন। সিংহাসনের ওপর একটি মুকুট। মুকুটটি যেন নিজেই কথা বলছে, সাগর, এই মুকুটটি পরে নাও, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে যাবে। কেউ তোমাকে হারাতে পারবে না। মুহূর্তের মধ্যেই চারপাশ বদলে গেল। সে দেখতে পেল হাজার হাজার মানুষ তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে চিৎকার করছে, মহারাজ সাগর দীর্ঘজীবী হন। তার সামনে রুদ্র হাঁটু গেড়ে, শ্বেতনাগিনী মাথা নিচু করে, এমনকি নাগরাজও শিকলে বাঁধা। সব ক্ষমতা তার হাতে। মুকুটটি আবার বলল, শুধু একবার আমাকে পড়ে নাও। সাগরের হাত ধীরে ধীরে মুকুটের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই তার মনে পড়ে গেল চিঠির কথা। দ্বিতীয় পরীক্ষার লোভ। সে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল। আমি ক্ষমতার জন্য লড়ছি না, আমি মানুষকে বাঁচাতে লড়ছি। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো সোনার রাজ্য ভেঙে পড়ল, ধুলোয় সঙ্গে মিশিয়ে গেল। দ্বিতীয় পরীক্ষাও শেষ। এবার একটি পরীক্ষা বাকি, একটি দরজা বাকি। রক্তলাল হাতের ছাপ আঁকা দরজা। দরজাটি খুলতেই ভেতর থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠ, শেষ পরীক্ষা, ত্যাগ। সাগর ভেতরে ঢুকতেই দেখতে পেল একটি পাথরের বেদি। বেদির ওপরে শুয়ে আছে একটি ছোট্ট ছেলে। ছেলেটি গলায় কালো সাপ পেঁচিয়ে। অন্ধকার থেকে কণ্ঠ ভেসে এলো, এই শিশুকে বাঁচাতে চাইলে নিজের জীবন দিতে হবে। সাগর এক মুহূর্ত দেরি করল না। সে ধীরে ধীরে বেদির উপর উঠে দাঁড়িয়ে বলল, আমার জীবন নাও, কিন্তু ছেলেটিকে ছেড়ে দাও। কথাটি বলার সঙ্গে সঙ্গেই পুরো কক্ষ সোনালি আলোয় ভরে গেল। তিনটি পরীক্ষা শেষ। মন্দিরের মূল কক্ষে দাঁড়িয়ে থাকা শ্বেতনাগিনী বিস্ময়ে দেখল গোপন কক্ষের দরজা খুলে গেছে। সেই দরজা দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে সাগর। কিন্তু সে আর আগের সাগর নয়। তার গায়ে ঝলমলে সোনালি বর্ম, তার হাতে নতুন দীপ্তিমান তলোয়ার, কপালে রক্ষকদের প্রতীক জ্বলজ্বল করছে। নাগরাজ প্রথমবারের মতো এক কদম পিছিয়ে গেল। সে নিচু গলায় বলল, শেষ রক্ষক সত্যি ফিরে এসেছে। ঠিক তখনই মন্দিরের বাইরে আকাশ বিদীর্ণ করে বজ্রপাত হলো, আর দূরের পাহাড় চূড়ায় এক বিশাল কালো ছায়া মাথা তুলল। শ্বেতনাগিনী আতঙ্কে ফিসফিস করে বলল, না। সে জেগে উঠেছে। সাগর তাকিয়ে দেখল, নাগরাজের থেকেও কয়েকগুণ বড় এক অজানা সর্প ধীরে ধীরে পাহাড় ঘিরে উঠে দাঁড়াচ্ছে।